সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। এরপর চিনি এবং নুসরাত ল্যান্ডলাইন ফোন খুঁজতে নেমে পড়েছে। দ্য গ্রেস অফ হেভেনে অন্যদিনের চেয়ে চারিদিকে শান্ত, নিরিবিলি, হিমশীতল ঠান্ডা পরিবেশ বিরাজমান। শুনশান, নিস্তব্ধ, নিরিবিলি চারপাশ ভীষণ যাতনায় দুলছে। সেই যে নির্ণয় রাতে বেরিয়েছে দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে, সারা রাতও ফেরেনি। পৃথিবীটা ফাঁকা, মস্তিষ্ক রক্তরঞ্জিত, দগদগে হৃদয় আর রিভলভার থেকে বের হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র বুলেটের মিছিল। ঠিক এর মধ্যেই দাঁড়িয়ে দক্ষ শুটারদের মতো ট্যাটু বিশিষ্ট এক হাতে রিভলভার চালাচ্ছে অসম্ভব সুদর্শন ব্যক্তিত্বে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর হুডি পরিহিত নির্ণয় আঁকাবাঁকা গলি দিয়ে বের হয়ে উপস্থিত হয় রলস রয়েলস হোয়াইট রঙের গাড়িটির সামনে। তবে হোয়াইট রয়্যালস কারটি এখন আর হোয়াইট নেই, রক্তে রঞ্জিত লাল বর্ণ হয়ে আছে। কতগুলো শরীরের ডিএনএর রক্ত সেই গাড়িতে স্পর্শ করছে তা নির্ণয়ের অজানা। নির্ণয় রক্তবর্ণ ধারণাকৃত রলস রয়েলস গাড়িটিতে উঠে বসে গন্তব্য স্থির করলো দ্য গ্রেস অফ হ্যাভেনে ফেরার উদ্দেশ্যে। ব্যাস, মুহূর্তের মধ্যে নির্ণয় রলস রয়েলস কারটি স্থান ত্যাগ করতেই চারিদিকে ছড়িয়ে পড়ে কান্নার হাহাকার, যন্ত্রণা আর লাশের গন্ধ। হেলেনসিঙ্কি শহর। মিঠি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, হ্যান্ডব্যাগ নিয়ে মুনিয়ার বাসা থেকে বের হয়ে পড়ল। গন্তব্য স্থির করলো মুনিয়ার হসপিটাল। ফিনল্যান্ড আসার পর থেকেই মিঠি মুনিয়ার বাসায় থাকছে। প্রথম দিন মুনিয়াকে হসপিটালের আইসিইউর বাহিরে থেকে দেখে এসেছে, আর সামনাসামনি দেখা হয়নি। অবশ্য এতদিনে অনেকবার ফোনে কথা হয়েছে। মিঠি হসপিটালে মুনিয়াকে দেখতে যেতে চায়নি এমনটা কিন্তু নয়, বরং মুনিয়াই নিষেধ করেছে মিঠিকে। এত কষ্ট করে হসপিটালে আসতে হবে না, কিছুদিনের মধ্যেই মুনিয়াই নাকি হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসায় চলে আসবে। এতদিনেই মুনিয়ার প্রতি মিঠির যেটুকু সন্দেহ হয়েছে সে সন্দেহটাকে অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছে মুনিয়ার অপ্রত্যাশিত গত রাতের ব্যবহারে কিংবা কথায়। মুনিয়া কী করে জানলো সে কখন, কোথায়, কার সাথে আছে? আর যখনই সে প্রশ্নগুলো মুনিয়ার দিকে ছুঁড়েছে তখনই মুনিয়া কল কেটে দিল। রাত থেকে এখন অবধি ফোন সুইচড অফ। মিঠি আকাশ চত্বর ভাবতে ভাবতে হসপিটালে এসে পৌঁছালো। মিঠি অনেকটা সময় ব্যয় করে জানতে পারলো এই হসপিটালে মুনিয়া নামে কারো কোনো অস্তিত্ব নেই। এটা কী করে সম্ভব? তাহলে মিঠি সেদিন হসপিটালে এসে যা দেখেছে সব কিছুই কি সাজানো? মিঠির মনের মধ্যে নানা প্রশ্নের আনাগোনা দিনকে দিন বাড়ছে। সেদিন মুনিয়ার ফোন পেয়ে ফিনল্যান্ড থেকে হেলেনসিঙ্কি হন্তদন্ত হয়ে ছুটে আসার ব্যাপারটা মাথায় ঘুরছে বারংবার। এত বিপত্তি, এত বিঘ্নতার মাঝে চিনির আদরে মাখা মুখটা ভেসে আসছে। মিঠি কিছুতেই চিনির সাথে যোগাযোগ করতে পারছে না। পিমির ফোন সুইচ অফ বলছে, আর মামামের কথা মনে পড়লে দুশ্চিন্তা আরও বেশি মাথায় হানা দেয়। মাম্মাম তো এত অসচেতন নয়, ইচ্ছে করে মাম্মাম কখনো যোগাযোগ বন্ধ করবে না। হয়তো মাম্মাম কোনো সমস্যার মধ্যে আছে। তিনা আদনান লোকেশন ট্র্যাকিং করে সেই স্থানে পৌঁছাতেই দেখতে পেল যে ব্যক্তিকে খোঁজার জন্য অ্যাপার্টমেন্টে এসেছে সে ব্যক্তি নেই। সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট জনমানববিহীন, ফাঁকা পেল। মানুষের কোনো অস্তিত্ব নেই। এমনকি এটা বোঝা সম্ভব হলো না এখানে আদৌ কেউ বসবাস করতো কিনা। তিনা বিরক্তিকর অনুভূতি নিয়েই বলল, লোকাপাঠা মনে হয় পালিয়েছে। তার মানে আমাদের এখানে আসার খবর কেউ আগেই পৌঁছে দিয়েছে। হয়তো আমাদের উপরে কেউ নজর রাখছে। তিনার কথাটা আদনানের কানে কর্ণপাত হতেই আদনান তিনার হাত ধরে রকিং চেয়ার থেকে টেনে তুলেই বলল, আমাদের এখানে বেশি সময় থাকা ঠিক হবে না। এখন এই মুহূর্তে স্থান পরিবর্তন করতে হবে। এখনো রুম চেকিং করে কিছু নেওয়া হয়নি। আমি যা যা পেরেছি সব নিয়ে নিয়েছি। গাড়ির সামনে উপস্থিত হতেই তিনা আদনান দেখতে পেল গাড়ির টায়ার পাংচার। তিনা আশেপাশে তাকিয়ে বলল, ব্লাডি লুথার, কে করেছিস এই কাজ? সাহস থাকলে সামনে আয়। পরে আছিস ছেলেদের মতো জিন্স শার্ট, এর জন্যই তো ভয়ে কেউ সামনে আসে না। মেয়েদের মতো পোশাক পরে দেখ, না চাইলেও আশেপাশে কতজন ঘুরে। কথাটা বলেই সামনের দিকে এগিয়ে যেতেই আদনানের ফোন বেজে উঠল। আদনান ফোন রিসিভ করে খানিকক্ষণ চুপ থাকার পর বলল, মিঠিয়াপুর ওপর নজর রাখ, কোথায় কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে। ফোন ডাকতেই তিনা বলল, ওই চশমিশ পরিহিত ছেলের সাথে আজও মিঠি আপুকে দেখা গেছে। না, আজ ওই ছেলের সাথে দেখা যায়নি, কিন্তু মিঠিয়াপ্পু তার ফ্রেন্ডকে খুঁজতে হাসপাতালে গেছে। মনে হয় মিঠিয়াপ্পু কিছু সন্দেহ করেছে। মিঠি আপুর আশেপাশে অপরিচিত ছেলেটাকে দেখা যাচ্ছে, এটা কি ব্রো জানে? ব্রোকে বলতে ভুলে গেছি, আজ বলবো। আদনান সামনের দিকে এগিয়ে যেতে যেতে তিনার উদ্দেশ্যে বলল, এখান থেকে এক পাও নড়বি না, আমি 5 মিনিটের মধ্যে আসছি। কিছুক্ষণের মধ্যেই আদনান বাইক নিয়ে তিনার সামনে হাজির হয়।
তাড়াতাড়ি বাইকে উঠে আয়। আমি বাইকে বসবো? হ্যাঁ, আমি এটাই কিভাবে বসবো? তুই আমার পেছনে বসবি, মাথা মোটা। আমি পিছনে বসবো না। ওকে, তাহলে হেঁটে চলে যা। টিনার রাগ দেখে 2-3 পা সামনে গিয়ে পিছনে ফিরতেই দেখতে পেল আদনান আগের স্থানেই বাইকে বসে আছে। টিনা কোনো কিছুর উপায় না পেয়ে পিছনে ফিরে আদনানের সামনে হাজির হলো। আমি বসবো, কিন্তু একটা শর্তে। ধীর গতিতে স্লোভাবে বাইক চালাবি। পিনিক দিস না, মরলে একসাথে মরবো। আমি পড়ে গেলে তুইও পড়ে যাবি, এটা শিওর। এই জীবনে একটা ছেলেও পাঠাতে পারিনি। আমার জীবন আমার কাছে অতি মূল্যবান। বাইকে উঠে ধরে বস। টিনা ভয় ভয়ে বাইকে উঠে আদনানের গলায় হাত রাখলো। আদনান বলল, গলা টিপে মেরে ফেলার বুদ্ধি করছিস নাকি? বাইকে উঠে কোথায় হাত রাখতে হয় এটা জানে না? হাসছে আবার ছেলে পটাতে। গলায় না কাঁধে হাত রাখে। ঠিকঠাক মতো বাইক না চালাতে পারলে সত্যি সত্যি গলা টিপে দেবো। নির্ণয় দ্য গ্রেস অফ হ্যাভেনে এসে গাড়িটা গার্ডের কাছে ওয়াশ করতে দিয়ে এলিভেটর দিয়ে সদর দরজার ভেতরে প্রবেশ করলো। উপরে নুসরত ল্যান্ডলাইন টেলিফোন খুঁজছে আর নিচে চিনি ল্যান্ডলাইন টেলিফোন খুঁজছে। চিনির চোখে আকাশসম উচ্ছ্বাসের সঙ্গে তুমুল আগ্রহ নিয়ে ফোন খুঁজছে। আশেপাশে কী হচ্ছে, কে আছে সেই দিকে মনোযোগ নেই। হঠাৎ সামনের দিকে চিনি উপলব্ধি করলো আবছা ছায়ার অবয়ব পেছনে। চিনি বিয়ে খেয়ালে পিছনে ফিরতেই বেসামাল হয়ে শক্তপোক্ত বলিষ্ঠ বুকের পৃষ্ঠদেহের সাথে ধাক্কা খেয়ে থমকালো। আচানক ঘটনা না বুঝতে পেরে চমকে গেল চিনি। আঁখি পল্লব জোড়া মিলতেই নির্ণয়কে সামনে দিকে মুহূর্তেই উচ্ছ্বাসের জ্বরে ভাটা পড়ল। চিনির মুখাভয়ে রক্তিম হয়ে উঠল অজানা শিহরণে। নির্ণয় কপালে সূক্ষ্ম ভাঁজ টেনে চিনিকে কিয়ৎক্ষণ পা থেকে মাথা পর্যন্ত পরক করে চোখ জোড়া স্থির করল চিনির ছেলে যাওয়া ওয়ান টাইম লাগানো স্থানে। পর মুহূর্তেই চোখ পড়ল ধপধপে সাদা গলের রক্তিম বর্ণে। নির্ণয় দৃষ্টি সরাতে গিয়েও পারল না। এখনও আটকে আছে চিনির মুখাবয়বে ফিনফিনে গোলাপি অধরে। তার ঠিক নিচে থুতনিতে কুচকুচে কালো তিলে। চিনির উদ্ভ্রান্ত ব্যাকুল চেহারার পানে তাকিয়ে চোখে চোখ রেখে তড়াক করে গাম্ভীর্যতা নিয়ে বলল, প্রভাতের ফুল সন্ধ্যায় ঝরে যায়। ধরা পড়ে গিয়েছে ব্যাপারটা মনে করে হৃদয়ের আর এক দফা কাঁপুনি শুরু হলো চিনির। ও আস্তে করে কাঁপতে কাঁপতে চোখ নামালো ফ্লোরে। চিনি ফিল করলো এত সময় নির্ণয় কাছে থাকাকালীন স্নিগ্ধ সুঘ্রাণটা ভেসে আসছিল। হঠাৎ করে সুঘ্রাণটা বিলীন হয়ে যাচ্ছে। চিনি সামনের দিকে তাকাতেই দেখতে পেল হুডি পরিহিত ব্যক্তি নিভৃত কদম ফেলে ধীরে ধীরে সিঁড়ির কাছে চলে যাচ্ছে। নির্ণয় যাওয়ার পানি চেয়ে চিনি খুশিতে আপ্লুত হয়ে চন্মনিয়ে উঠল। বাঁচা গেল এই পর্যায়ে। কথাটা শেষ করার পর মুহূর্তেই চিনি দেখতে পেল তাড়াহুড়ো করে নির্ণয় কী ভেবে যেন তড়িৎ বেগে এগিয়ে এসে চিনির সামনে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই চিনির হাত টেনে কাছে এনে কাঁধে তুলে নিল। মুহূর্তেই কঠিন বক্ষ ভাঁজে পুষ্পমালার ন্যায় আছড়ে পড়ল শীর্ণকায় শরীরের একরত্তি মেয়েটা। আচমকা ঘটনায় চিনির শরীর শিউরে উঠে ছটফট করছে চিনি। নির্ণয় থেকে ধাক্কার জোরে হাতের বাঁধন থেকে নামতে চাইল, তবে বলিষ্ঠ শরীরটা চিনির ছটফটানোর কারণে এক চুলও টলল না, উল্টো হাতের বাঁধন আরও শক্ত করল। নির্ণয় চিনির অবুঝ বাচ্চার মতো ছটফটানো দেখে মুখে চিরাচরিত থমথমে অভিব্যক্তি নিয়েই বলল, আর একবার ছটফট করলে তোকে কাঁধ থেকে ফ্লোরে ফেলে দেব। আই নো দ্যাট, বাট আমার দ্বারা সব পসিবল, এটা তুই ভালো করে জানিস। নির্ণয়ের ভয়ঙ্কর হুমকি শুনে মুহূর্তেই চিনি স্থির হয়ে গেল। চিনির নিস্তব্ধতা বুঝতে পেরে কিঞ্চিত হেসে বলল, আই এম ডেসপারেট ফর ইউ টাচ মাই ফিউচার। কথাটা বিড়বিড় করতে করতে ডান পাশের রুমে প্রবেশ করলো। নির্ণয় নিজের রুমে প্রবেশ করে চিনিকে কাঁধ থেকে নামিয়ে বিছানায় বসিয়ে বলল, যে স্থানে রেখে যাচ্ছে সেখানে যেন পাই, অ্যান্ড যেভাবে রেখে যাচ্ছে সেভাবে যেন পাই। চিনি ভয়ে বার কয়েক মাথা ঝাঁকিয়ে সায় দিল। নির্ণয় চিনিকে রুমে রেখে হনহনিয়ে কয়েক কদমে রুম থেকে বের হয়ে যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার অতঃপর নির্ণয় তাড়াহুড়ো করে কুসুম গরম পানি এবং ফার্স্ট এইড বক্স নিয়ে এসে চিনির সামনে বসলো। চিনি নির্ণয়ের হাতে ফার্স্ট এইড বক্স দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, নুসরাত আমার মেডিসিন লাগিয়ে দিয়েছে। আমার ইচ্ছে হয়েছে, আমি তোকে আবার মেডিসিন লাগিয়ে দেবো। তোর কোনো প্রবলেম আছে? প্রত্যুত্তরে চিনি জড়সড় হয়ে মাথা ঝাঁকিয়ে না বলল। তারপর নির্ণয় ক্ষত সারাতে বিনা বাক্য সবগুলো কাজ করে গেল। সম্পূর্ণ কাজ শেষ করার পর বলল, ইয়েস, এবার এভরিথিং ইজ ওকে। চিনির নিকট থেকে নির্ণয় উঠে গিয়ে আলমিরা থেকে অনেকগুলো ড্রেসের মধ্যে একটা ড্রেস বের করে নিয়ে এলো। চিনির সামনে ড্রেসটা রেখে পকেটে হাত দিয়ে বলল,
ড্রেসটা পরে রেডি হয়ে আয়। চিনি ড্রেসটার দিকে লক্ষ্য করতে দেখতে পেল ফিনল্যান্ড হিমনিয়ানের ব্র্যান্ডের ফিমেল জিন্স টপ এবং ফিমেল ওয়েস্ট কোট। চিনি তৎক্ষণাৎ চট করে অযাচিত কণ্ঠে বলে ফেলল, আমি এইসব ড্রেস কখনো পরি না। এখন থেকে পরবি। আমি এইসব ড্রেসে কমফোর্টেবল ফিল করি না নিনয় ভাইয়া। এতদিন আমি ছিলাম না, এজন্য কমফোর্টেবল ছিলি না। এখন থেকে তোর সামনে পিছিয়ে বর্তমান অ্যান্ড ফিউচারে আমি আছি। আনকমফোর্টেবল আর হোয়াট, তোর লাইফে আসতে দেবো না আমি। নির্ণয় তপ্ত শ্বাস ফেলে গলার মাঝে কৃত্রিম গম্ভীরতা রেখেই বলল, এতদিন আমি ছিলাম না, এজন্য কমফোর্টেবল ছিলি না। এখন থেকে তোর সামনে পিছিয়ে বর্তমান অ্যান্ড ফিউচারে আমি আছি। আনকমফোর্টেবল ওয়ার্ড তোর লাইফে আসতে দেবো না আমি। নির্ণয়ের এমন প্রত্যুত্তর পেয়ে চিনি নিঃশব্দে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলে নির্ণয় চিনির যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে থেকে রুম থেকে বের হয়ে গেল। নির্ণয় পাশের রুমে প্রবেশ করলো ফ্রেশ হওয়ার জন্য। রুমে প্রবেশ করেই শরীর থেকে লং কোটটা খুলে ছুঁড়ে মারল অবকাশে। হোয়াইট রঙের শার্টটা রক্তরাঙা আগাগোড়া বিধ্বস্ত হয়ে আছে, তবে শরীরের মধ্যে ক্লান্তির ছিটা ফোঁটাও নেই। ধ্যানে মগ্ন হয়ে তাকিয়ে আছে নিজের শরীরের হোয়াইট শার্টের বর্তমান স্থায়ী লাল বর্ণের দিকে। নির্ণয়ের কাছে শার্টের রক্তগুলো বড্ড বেশি আকস্মিক মনে হলো, যা নির্বিঘ্নে দেখা যাচ্ছে। নির্ণয় শার্টের দিকে তাকিয়ে ফিচেল হেসে মৃদু সুরে বলল, গেম গেম, লাইক সিরিয়াসলি? নির্ণয় সিনহা চৌধুরীর সাথে গেম? ইউর সো বোরিং বয়। বারংবার অনেক সুযোগ দিয়েছে তোমায়, 8 বছর তো শেষ হলো। এবার নয় আমার আর তোমার দেশে ফেরার সময় এসছে। আবার নয় নতুন করে দেখা হবে আমাদের। আমি খুব মিস করছি তোমার পৈশাচিক চেহারার পেছনে ভালো মানুষের মুখোশটাকে। গত রাতে যখন চিনির ওপর রাগে উত্তাপের বহিঃপ্রকাশ ঘটে তখনই নির্ণয় বাসা থেকে বেরিয়ে যায়। নির্ণয়ের মূল লক্ষ্য ছিল রেসিংয়ে পৌঁছানো, কারণ গন্তব্য পূর্বের ন্যায় স্থির ছিল। নির্ণয় মস্তিষ্কে যখন রাগের তাণ্ডব চলে তখনই নির্ণয় সিনহাত চৌধুরী গেম ম্যাটেরিয়ালে মগ্ন হয়। সেটা যে কোনো গেম বলা যায়, বাইক রেসিং, কার রেসিং, আইস স্কেটিং, 9 বল। নির্ণয়কে সব সময় ডেঞ্জারাস গেম আকৃষ্ট করে বেশি। নির্ণয় রেসিংয়ে পৌঁছানোর পূর্বে অপ্রত্যাশিত আক্রমণের শিকার হয়, তবে নির্ণয় সবসময় এইসবের জন্য প্রস্তুত থাকে। হঠাৎ আক্রমণ এটা নতুন কিছু নয়। ফিনল্যান্ডে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কত আক্রমণের শিকার হয়েছে এটা নির্ণয়ের অজানা। সব অজানার মাঝে নির্ণয় এটা খুব ভালো করে জানে এটা কার কাজ। নির্ণয় রুম থেকে বের হয়ে ট্যাসির রুমে প্রবেশ করতেই দেখতে পেল রুমটা লণ্ডভণ্ড হয়ে আছে। মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু নিজের রাগ ক্রোধ সব কিছু সৌন্দর্যময় রুমটার মধ্যে উগড়ে দিয়েছে। নির্ণয় ড্যাজির দিকে লক্ষ্য করতেই দেখতে পেল ড্যাজি মন মরা হয়ে বসে আছে। নির্ণয় 2 কদম এগিয়ে গিয়ে ড্যাজির সামনে বসে নিখুঁতভাবে জোহরি চোখে ড্যাজিকে পরখ করল। নির্ণয় অপ্রত্যাশিত উন্মাদ ভ্রুচোরা সংকুচিত রাশভারী আওয়াজে বলল, দ্য গ্রেস অফ হ্যাভেনে চিনে আসার পর থেকে তোর দানবীয় ন্যায় উচ্ছ্বসিত চেহারা আমার চোখে পড়েনি। ড্যাজি এখনও মন মরা হয়ে অন্যদিকে ধ্যানে মগ্নভাবে তাকিয়ে আছে। ড্যাজির এমন প্রতিক্রিয়া দেখে কপালে 2 আঙুল বুলিয়ে অতঃপর তেজস্বী ও গমগমে আওয়াজে বলল, চিনিকে নিয়ে জেলেসি করা তো দূরে থাক, ওকে নিয়ে অপ্রত্যাশিত ভাবনার দুঃসাহস দেখালে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে ফেলতে 2 মিনিট ভাববো না। আই রিপিট, 2 মিনিটও না। নির্ণয়ের এমন রক্তিম চোখ জোড়ায় ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কুকড়ে ওঠে ড্যাজি। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কুর্নিশ বিনিময় করলো এবং নির্ণয়ের চোখে চোখ রেখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ড্যাজির প্রভুর প্রতি আনুগত্য প্রকাশ থেকে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ড্যাজির মাথায় হাত বুলিয়ে বলল, আজ রাতে তোর জন্য সারপ্রাইজ আইটেম আছে, বাট টার্গেট মিস করা যাবে না। ব্যাস। নির্ণয়ের মুখে এইটুকু সারপ্রাইজ আইটেমের টার্গেট শব্দটা শুনেই দাঁতের আগায় জিভ টেনে চনমনিয়ে উঠল ড্যাজি। খুশিতে আপ্লুত হয়ে মাথা নাড়ায়, তার মানে সে কিছুতেই টার্গেট মিস করবে না। নির্ণয় 30 মিনিট পর রুমে প্রবেশ করতেই দেখতে পেল রুম ফাঁকা। পুরো রুমে চোখ বুলিয়ে বিরক্তিতে ভ্রুজোড়া সংকুচিত করে বিড়বিড় করে বলল, সামান্য ড্রেস চেঞ্জ করতে ওর 30 মিনিট টাইম লাগে? সো ইরিটেটিং। এর মধ্যে চিনি ওয়াশরুম থেকে বের হয়েছে। নির্ণয় পেছনে ফিরতেই চিনিকে দেখে থমকে গেল। কয়েক মিনিট
নির্ণয় চিনির সামনে দাঁড়িয়ে আছে ব্যাপারটা উপলব্ধি করতেই মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে চিনি। নির্ণয় চিনির দিকে এক পলক চোখ বুলিয়ে তড়াক নজরে চোখে পড়ে চিনির চুলে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে আর চিনি ভয়ে আষ্টে পৃষ্ঠে এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। নির্ণয় চিনির কাছে এগিয়ে যায়, খুব কাছে। নির্ণয় ভ্রুকুটি কুঞ্চিত পরিমাণ উঁচিয়ে চিনির উদ্দেশ্যে বলল, লুক এট মি। নির্ণয়ের কথা চিনির কানে কর্ণপাত হতেই চিনি ভাবলো এখন সে নির্ণয়ের কথা না শুনলে নির্ণয় যা খুশি তা করে ফেলতে পারে। চিনি ফ্লোর থেকে চোখ তুলে তাকাতেই নির্ণয়ের গভীর দৃষ্টি বিশিষ্ট চোখের মাঝে চোখ পড়ল। নির্ণয়ের চোখে চোখ পড়তেই নির্ণয় ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তুই উইন্টার সিজনের প্রতিদিন শাওয়ার নিস? চিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নির্ণয় কিছু একটা ভেবেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে কানের কাছে মুখ নিয়ে হাসকি আওয়াজেই বলল, সিরিয়াসলি? তাহলে তো দিনে 4-5 বার শাওয়ার নেওয়া তোর জন্য কোনো ব্যাপার না। আই এম সো ডেসপারেট সেই দিনটার জন্য। নির্ণয়ের মুখ থেকে বের হওয়া কথাগুলো শুনে অষ্টাদশীর ভেতরে কেমন যেন করে উঠল। 17 পেরিয়ে 18তে পা দেওয়ার পালা চিনির। মনে সুপ্ত দুয়ারে হাজারো অনুভূতি ভিড় করে আছে অষ্টাদশীর মনে। এর মধ্যে নির্ণয়ের উন্মাদনার বাক্যবচন অষ্টাদশীর মনে অচেনা শিহরণ জাগিয়ে তুলছে। সকালের ফুটন্ত ফুলের ন্যায় নাজুক অন্তঃকরণ। চিনি ভয়ে ভয়ে চুল থেকে গড়িয়ে পড়া পানির পুষ্প ন্যায় ভেজা ঠোঁটে ছোট্ট করে বলল, মানে নাথিং মাই গার্ল, ইউ লুক লাইক এ হলিউড হিরোইন। কথাটা বলার পর চিনির রিয়াকশন দেখার অপেক্ষা না করে নির্ণয় ডিভানে বসে। নিজের কাছের অনড় থেকে ট্যাটু বিশিষ্ট হাতের সাহায্যে সরু কোমরটাকে টান মেরে নির্ণয়ের উরুতে বসিয়ে দিয়ে সামান্য দূরত্বটুকু গুছিয়ে নিল অকপটে। চিনি সময়ের ব্যবধানে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। আড়ষ্ঠতায় ভয়ে তিত্তির করে কাঁপছে চিনি। ভয়ের চোটে কিছু বলতে না পেরে চোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রু। চিনির অবস্থা বেগতিক দেখে রাগটাকে সংযুক্ত করে দীর্ঘশ্বাস ফেলে। শান্ত তবে স্থির কণ্ঠে নির্ণয় বলল, আহনা কুঞ্জ চৌধুরী বিবরণ অনুযায়ী আমি কোনো ভয়ঙ্কর জঙ্গলের মনস্টার নই। আমি কাছে আসলে কিসের হতে ভয়? নির্ণয়ের অদ্ভুত প্রশ্ন শুনে চিনি চুপ হয়ে গেল। নির্ণয় হাত বাড়িয়ে হেয়ার ড্রায়ারটা নিতে নিতে চিনির মুখের ওপর স্পষ্ট হুমকি ছুড়ল। কালকে রাতের কথা তো তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? কথা শেষ করেই তারপর নির্ণয় হেয়ার ড্রায়ার দিয়ে চিনির চুল শুকিয়ে দিচ্ছে। অষ্টাদশীর মনে গুপ্তঘাতকের ন্যায় হুট করেই হানা দিয়েছিল এক অজানা প্রশ্ন। কালো কুচকুচে মণিযুক্ত চোখে চিনি বরাবরের চেয়ে আজ ভিন্ন রকম অনুভূতি দেখতে পেল। এই চোখে অনুভূতির জোয়ার বয়ে যাচ্ছে। হঠাৎ করে কোথায় থেকে উদয় হলো চিনির জন্য দীর্ঘস্থায়ী টান, নাকি শুষ্ক কোনো স্থানে আগেই লুকিয়েছিল আবেগময় প্রাণ? চট করেই অযাচিত আরও একটি প্রশ্ন খেলে গেল চিনির মনে ও মস্তিষ্কে। মুহূর্তের মাঝে খেয়েই হারায়। সেই দিন ঘুমিয়ে থাকার অভিনয় করে নির্ণয়ের মুখ থেকে যা যা শুনেছে সব কিছু কি তাহলে সত্যি? কিন্তু এটা কি করে সম্ভব? নির্ণয় ভাইয়া তো চিনি বোন হয় নির্ণয় ভাইয়ার। আর নির্ণয় কুঞ্জে ভালোবাসা নিষিদ্ধ তার জলজান্ত প্রমাণ অহনাকুঞ্জ আর তার বড় মুনি মানে মোহনাকুঞ্জ। নানু আর তার নানা ভাই কখনোই বাবা এবং বড় আব্বুকে মেনে নেয়নি, তাই তো নির্ণয় কুঞ্জ ছিন্ন ভিন্ন। চিনির আকাশ কুসুম ভাবনা স্থিরতা অবলোকন থেকে বের হয়ে নির্ণয়ের অপ্রত্যাশিত কাজে। কোনো কিছু না ভেবেই নির্ণয় চিনির চুলে নাক ঘষতে ঘষতে নেশাগ্রস্তের মতো হাসকি স্বরেই বলল, শ্যাম্পুর বদলে কি অ্যালকোহল মাখিস তুই? এত নেশা ভরা গ্রান কেন তোর চুলে? যে মুখে চিনি সবসময় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ফুঁসে ওঠা রাগ এবং রাশভারী আওয়াজ শুনে এসেছে, আজ সেই মুখে চিনির অন্তর্গহীনে স্পর্শ করার মতো ঝড় তুলে দিচ্ছে। চিনির অনুভূতিহীন হৃদয়ে কিছু বুঝে ওঠার আগে কেউ একজন নিজের ইচ্ছে মতো জায়গা দখল করে নিচ্ছে। তৎক্ষণাৎ নির্ণয়ের কথা শুনে চিনি হকচকিয়ে দাঁড়ায়। বেমালুম অস্থিরতায় চোখ দুটো খিচে বন্ধ হয়ে গেল আপনা আপনি। চিনি চোখ বন্ধ অবস্থাতেই বলল, আমি রুমে যাব? চিনির নাজেহাল অবস্থা দেখে নির্ণয় ক্রুটি হেসে পূর্বের ন্যায় চিরাচরিত অভিব্যক্তিতে ফিরে গম্ভীর সুরে বলল, আমরা এখন বের হব। তিনি নির্ণয়ের মুখ থেকে আমরা বের হব কথাটা শুনে চিনির 8-9 বছরের পুরনো কথা মনে পড়ে গেল। সেদিনেও ঠিক এভাবেই বলেছিল নির্ণয় চিনিকে। হঠাৎ করেই শীতের মধ্যে শিশুবিন্দু জলকণার
মতো ঘামতে শুরু করে চিনি। মস্তিষ্কে আধো আধো ঘোলাটে পানির মতো কিছু দৃশ্য ভেসে ওঠে, কিন্তু স্পষ্ট নয়। হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। চিনির অস্বাভাবিক আচরণ কিংবা প্যানিক করছে। নির্ণয় ব্যাপারটা বুঝতেই বিদ্যুৎ বেগে ছুটে আসে। নির্ণয় দ্রুত চিনির কাছে এসে তুলতুলে গালে হাত রেখে বলল, লুক অ্যাট মাই ফিউচার, আই এম সরি, ইটস মাই ফল্ট। আমি সেদিন তোর কাছে পৌঁছাতে খুব বেশি দেরি করে ফেলেছিলাম। চিনি গালে কারো স্পর্শ পেতেই নির্ণয়ের চোখে চোখ রাখে। নির্ণয় আবারও বলতে শুরু করে, তোকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিংবা প্রশ্ন উঠলে 7 জন মানুষ কেন, আমি পুরো পৃথিবীর সঙ্গে বিশ্বযুদ্ধে বাঁধিয়ে দিতেও স্যাক্রিফাইস করবো না। এখন হয়তো তুই ফিগার আউট করতে পারছিস না আমি তোর লাইফে কে, তোর লাইফের কোন অংশে আছে। আমার কোনো প্রমিস, কোনো কমিটমেন্ট চাই না। তুই শুধু আমার হয়ে থাকবি। ইট ইজ ফাইনাল। হঠাৎ করে উঠল চিনির বুকের বাঁ পাশে। আকস্মিক নির্ণয়ের এই স্বীকারোক্তি মানে কি? নির্ণয়ের বলিষ্ঠ হাতে জোড়া এখনও চিনির গালে। চিনি নির্ণয়ের কাছ থেকে দূরে সরে গিয়েই বলল, কোথায় যেতে হবে? আমি যেতে রাজি। চিনি যে নির্ণয়ের কথা এড়িয়ে যেতে চাচ্ছে এটা নির্ণয় খুব ভালো করেই বুঝতে পারছে। মুহূর্তেই মস্তিষ্কে রাগের বহিঃপ্রকাশ ঘটল। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে রাগ সংবরণ করার চেষ্টা করে চিনির উদ্দেশ্যে বলল, নির্ণয় চায় না নিজের কন্ট্রোললেস রাগগুলোর জন্য চিনিকে আবারও আঘাত করতে, তাই যথাক্রমে নিজেকে সংযুক্ত করার চেষ্টা চালিয়ে গেল। নির্ণয় রুম থেকে বের হতেই চিনিও নির্ণয়ের পিছু পিছু পদ অনুসরণ করলো। নুসরত যতটা সম্ভব ঘণ্টাখানেক আগে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা ল্যান্ডলাইন টেলিফোন খুঁজে পাওয়ার। খুঁজতে খুঁজতে বারংবার ব্যর্থ হচ্ছে, তবু চেহারায় বিন্দু মাত্র ক্লান্তি নেই। বাম পাশের করিডোরে ল্যান্ডলাইন টেলিফোন খোঁজার উদ্দেশ্যে হাত দিতে কারো সুস্মিত কণ্ঠস্বর ভেসে এলো। নুসরাত, কি করছো? তুমি কি কিছু হারিয়ে ফেলেছো? নুসরাত তাড়াহুড়ো করে হাত গুটিয়ে নিয়ে তৎক্ষণাৎ চট করে পেছনে ফিরে জিয়াংকে দেখে অযাচিত কণ্ঠেই বলে ফেলল, তেমন কিছু না, আমার কানের ঝুমকো হারিয়ে ফেলেছি, সেটাই খোঁজার চেষ্টা করছি। দ্য গ্রেস অফ হ্যাভেনে সিসি ক্যামেরা আছে? নুসরাত ধরা পড়ে গিয়েছে ব্যাপারটা মনে না করে হৃদয়ের আরেক দফা সাহস নিয়ে কথাটা বলল। নুসরাত নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করছে। নুসরাতকে দেখে বোঝাই যাচ্ছে না যে ঝুমকো নয় অন্য কিছু খুঁজছে। উল্টো জিয়াংয়ের পেট থেকে কথা বের করে নিতে চাইল। জিয়াং চিন্তিত ব্যক্তির মতো ভাবভঙ্গি করে বলল, দ্য গ্রেস অফ হ্যাভেনে সিসি ক্যামেরা নেই। নুসরাত মনে মনে আনন্দিত হয়ে বলল, যাক, এ পর্যায়ে বাঁচা গেছে। তৎক্ষণাৎ চট করে নুসরাতের মাথায় প্রশ্ন আসলো, এ বাসায় সিসি ক্যামেরা নেই, তাহলে মিঠি আপু চিনিকে লুকিয়ে ফোন দিয়ে গেছে, এটা কি করে জানলো? জিয়াংয়ের কথায় নুসরাত হুট করে ভাবনার জগৎ থেকে ফিরে এলো। কি ভাবছো নুসরাত? তোমার কি কানের ঝুমকার জন্য মন খারাপ? ইস, সিসি ক্যামেরা থাকলে এখন চেক করা যেত ঝুমকো কোথায় পড়েছে। নুসরাতের মন খারাপ দেখে জিয়াং কিছুটা সিরিয়াস হয়ে বলল, তুমি টেনশন করো না, আমি তোমার ঝুমকো খুঁজে দেব। নুসরাত জিয়াংয়ের সিরিয়াসনেস দেখে ভাবল, মিনিটে মিনিটে ইয়ার্কি করা ছেলেটা হঠাৎ করে সিরিয়াস হয়ে বসে আছে, ভাবা যায়? নুসরাত আর জিয়াংয়ের কথার মাঝে লক্ষ্য করলো নির্ণয় আসছে, আর নির্ণয়ের পেছনে জড়সড় হয়ে চিনি আসছে। চিনি চোখ ফ্লোরে রেখে নির্ণয়কে অনুসরণ করে সিঁড়ির কাছে আসছে। চিনি ফিল করলো নির্ণয়ের হেঁটে যাওয়ার পথে এত সময় যাবৎ নির্ণয়ের ব্যবহার করা অ্যাট্রাকটিভ পারফিউমের স্নিগ্ধ সুঘ্রাণটা ভেসে আসছে চিনির নাকে। হঠাৎ করে সুঘ্রাণটা অষ্টাদশীর মন মাতিয়ে তুলছে। চিনি সামনের দিকে তাকাতেই দেখতে পেল জিয়াং এবং নুসরাত নিভৃতভাবে দাঁড়িয়ে আছে। নির্ণয় নিজের পদে স্থির হয়ে কদম ফেলে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের হবে। এর মধ্যেই দ্বিধাহীন কণ্ঠে নির্ণয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো জিয়াং, চিনচিনকে নিয়ে কোথায় যাচ্ছিস অ্যান্সি? নির্ণয় ট্যাটু বিশিষ্ট ঘাড় ঘুরিয়ে জিয়াংয়ের দিকে শক্ত চিবুকে গভীর জোরালো দৃষ্টিতে তাকালো, তারপর হনহনিয়ে বের হয়ে গেল। চিনি ভয়ে নুসরাতের দিকে চোখ তুলে তাকালো না। নির্ণয় পাশে থাকাতে চিনি নেতিয়ে আছে। কিছুক্ষণ পরপর তীর তীর করে ভয়টা বাড়ছে সর্বাঙ্গে। ভয়, আতঙ্ক, জড়তা সব কিছু এসে জড়িয়ে ধরেছে চিনিকে, যা স্পষ্ট অনুভব করছে চিনি। সব মিলিয়ে ভীষণ এলোমেলো লাগছে নিজেকে। জিয়াং উচ্ছ্বাসিত ও আপ্লুত হয়ে নুসরাতের হাত ধরে টেনে বলল, চলো রেডি হয়ে নেই, আমাদের বের হতে হবে। তারপর কি ভেবে যেন নুসরাতের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিজের দিকে তাকালো। খুশির জোয়ারে ভেসে বলল, না না, এভাবেই ঠিক আছে, এভরিথিং ইজ পারফেক্ট। জিয়াংয়ের কথার পাছে নুসরাত চট করে জিয়াংয়ের মুখের পানে প্রশ্ন ছুড়ল, কোথায় যাব আমরা? অ্যান্সির সাথে। নির্ণয় ভাইয়া তো আমাদের যেতে বলেনি।
নির্ণয় আমাদের দিকে তাকিয়েছে মানে আমাদের যাওয়ার জন্য পারমিশন দিয়েছে। জিয়াংয়ের কথা শুনে কিছুটা দ্বন্দ্বে পড়ল নুসরাত। মনে মনে ভাবলো, আমার কি যাওয়া উচিত? কথাটা সম্পূর্ণ করার আগেই চিনির কথা মাথায় আসলো। নির্ণয় ভাইয়া তো চিনিকে নিয়ে গেছে, যদি চিনির কোনো ক্ষতি করে, ওনাকে বিশ্বাস নেই, যখন যা খুশি করে ফেলতে পারে। নুসরাত, তুমি কি যাবে না? হাতটা না ছাড়লে কি করে যাব? নুসরাতের কথা শুনে তৎক্ষণাৎ জিয়াং হাতের দিকে তাকিয়ে আকস্মিক হয়ে হাত ছেড়ে দিয়ে দাঁত কেলিয়ে বলল, সরি। নুসরাত মনে মনে ভাবল, কিছুক্ষণ আগে নুসরাতের ঝুমকো হারানোর শোক পালন করছিল, আর এখন মিনিটের মধ্যে দাঁত কেলিয়ে হাসছে। এই ছেলে বড় ড্রামাবাজ। এরপর জিয়াংয়ের সাথে বেরিয়ে পড়ল। নির্ণয় এগিয়ে গিয়ে লিফটে উঠে কৃত্রিম গাম্ভীর্য নিয়ে দাঁড়ালো। চিনিও বিনা বাক্যে এগিয়ে এসে লিফটে উঠে নির্ণয়ের পেছনে দাঁড়ালো। লিফট ওপেন হতেই চিনি ভয়ে চোখ বন্ধ করে নিল। ভয়ে চিনির হার্টবিট বেড়ে যাচ্ছে। ব্যাপারটা নির্ণয়ের বোধগম্য হতেই চিনির পাশাপাশি এসে দাঁড়ালো। হাত খানিকটা এগিয়ে দিয়ে চিনিকে যেই স্পর্শ করতে যাবে, তখনই কিছু একটা ভেবে থমকে গেল। মুহূর্তের মধ্যে মস্তিষ্কে হানা দিল নির্ণয়ের কথা ইগনোর করার দৃশ্য। হঠাৎ করে নির্ণয়কে অবাক করে দিয়ে ভয়ে নির্ণয়ের হাতে হাত রাখলো চিনি। চোখ বন্ধ অবস্থায় চিনির এমন অপ্রত্যাশিত কাজে নির্ণয় মহাবিষ্টের ন্যায় ব্যাকুল চোখে তাকিয়ে আছে চিনির দিকে। নেশাগ্রস্তদের মতো ধীরে ধীরে ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে চিনির মাথার চুলে যখনই ঠোঁট ছোঁয়াতে যাবে, তখনই লিফট ওপেন হয়ে গেল। চিনি বন্ধ জোড়া আঁখি মেলে নির্ণয়ের হাত থেকে নিজের হাত সরিয়ে দূরত্ব তৈরি করলো। বরফে আবৃত বিস্তর হয়ে আছে ফিনল্যান্ডের রাস্তা। দ্য গ্রেস অফ হ্যাভেনের সীমানা ছাড়িয়ে যতদূর চোখ যায়, ততদূর অবধি ভয়াবহ বরফের বাতাসে তমসাচ্ছন্ন গর্জন। বরফের মাঝে মিশ্রিত বৈরী হাওয়ায় হিমশীতল চারিদিক। ফিনল্যান্ডের প্রায় সারা বছরই শহরগুলোতে কিছুটা জনমানববহুল আর লনিগুড় কোলাহল থাকে। মাঝে মাঝেই হাড় কাঁপানো ঠান্ডায় ভর করে সন্ধ্যাক্ষণে বাড়ির দরজা জানালা এঁটে বসে থাকে সকলে। দ্য গ্রেস অফ হেভেনের লিফট থেকে বের হতেই নির্ণয়ের হাতের ফোনটা প্রকম্পিত আওয়াজ করে বেজে উঠল। সহসা কানের এয়ারপডস কানেক্ট করে কিছুটা রাশভারী আওয়াজে বলল, আজকের বিজনেস মিটিংয়ের শিডিউল চেঞ্জ করে দাও। চিনি নির্ণয়ের পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভাবল, কি এমন রাজকার্য উদযাপন করছে বিজনেস মিটিংয়ের শিডিউল চেঞ্জ করতে বলছে যে? পর মুহূর্তেই মাথায় অনাকাঙ্ক্ষিত প্রশ্ন জায়গা করে নিল, এই বদলোক তাকে মারার প্ল্যান করছে না তো? চিনির ভাবনার মধ্যেই গম্ভীর কণ্ঠে সাবলীলভাবে নির্ণয় জিজ্ঞেস করলো, তুই কিসে কমফোর্ট ফিল করিস, বাইকে নাকি কারে? হেলিকপ্টারে। অপ্রত্যাশিতভাবে নির্ণয়ের প্রশ্ন করার সাথে সাথে চিনির মুখ থেকে কথাটা বের হয়ে গেল। চিনি কথা বলেও কিছুটা বোকা বনে গেল। চিনির এমন অদ্ভুত প্রত্যুত্তর শুনে নির্ণয় সাবলীল মুখাবয়ব কুটিল নজরে তাকিয়েই বলল, হাউ ইজ দ্যাট পসিবল? বাট উইন্টার সিজন হেলিকপ্টার ঠিক থাকলেও হেলিকপ্টার উঠে তুই ঠিক রাখতে পারবি না, আর তুই ঠিক না থাকলে তো আমিও ঠিক থাকবো না। ইট ইজ মেইন প্রবলেম ফিউচার। শেষের কথাটুকু নির্ণয় বিড়বিড় করেই বলল। নির্ণয়ের কথা শুনে চিনি অবুঝের ন্যায় নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। মিঠি হসপিটাল থেকে বের হয়ে আনমনে হেলেন সিংকে শহরের রাস্তার পথ ধরে হেঁটে চলেছে। মাথার মধ্যে হাজার রকম চিন্তা, মনের মাঝে হাজার রকম দোটানায় ভুগছে। আশেপাশে হচ্ছেটা কি, সব কিছু মিঠির মাথার উপর দিয়ে যাচ্ছে। ব্যগ্র দৃষ্টি ফেলে চারিদিকে এক পল চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে মিঠি। অতঃপর নিঃশব্দে সামনে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে কর্ণগোচর হয় কারো সুস্মিত কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় যাওয়া হচ্ছে মিস? অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর শুনে মিঠি পেছনে ফিরে দিহামের হাস্যোজ্জ্বল হাসি মাখা চেহারা চোখে পড়ল। তবে প্রতিবারের মতো আজ মিঠির মুখে উচ্ছ্বসিত হাসি নেই। মনের মধ্যে হাজারো পরিচয়হীন অনুভূতি উকি দিলেও আজ তাদের আয়ত্তে বেঁধে রেখেছে। দিহাম দুপা এগিয়ে গিয়ে মিঠির সামনে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে বলল, কোথা থেকে আসলেন মিস? আপনি কি করে বুঝলেন আমি কোথায় থেকে এসেছি আবার কোথাও যাচ্ছি? তোমার কি মন খারাপ? মিঠি পূর্বের ন্যায় মুখাবয়ব করে দিহামের প্রত্যুত্তরে পাল্টা প্রশ্ন করল, আপনি কি সত্যি ফিনল্যান্ডে স্টাডি করেন? আপনার ইউনিভার্সিটির নাম কি? হেলসিঙ্কি ইউনিভার্সিটি, ইন্টার বোটানিক স্টুডেন্ট আমি। এরপর বিনা বাক্যে দিহাম পকেট থেকে আইডি কার্ড বের করে মিঠির সামনে ধরে বলল, এটা আমার আইডি কার্ড। তারপর আবারও দ্বিতীয় একটা কার্ড বের করে বলল, এটা আমার স্টুডেন্ট আইডি কার্ড। তারপর ফোন থেকে পিক বের করে মিঠির চোখের সামনে ধরে বলে, এটা আমার পাসপোর্ট পিক, ভালো করে দেখো এটা আমি কিনা।
কোথা থেকে এসেছো ওই জন্যই জিজ্ঞেস করেছি, কারণ যে পথ দিয়ে এসেছো সেই পথ তোমার বাসার পথ নয়। আর কোথায় যাচ্ছ এই জন্যই জিজ্ঞেস করেছি, যে পথ দিয়ে যাচ্ছ সেটাও তোমার বাসার পথ নয়। তিহামের আচানক কাজকর্মে হতচকিত দৃষ্টি মেলে তিহামের দিকে একবার, তারপর তিহামের আইডি কার্ড, স্টুডেন্ট কার্ড আর ফোনের পিকের দিকে একবার তাকালো মিঠি। মিঠি মনে মনে ভাবলো সব তো ঠিকই আছে, সে শুধু শুধু সন্দেহ করছে। মিঠির ভাবনা শুধু ছেড়ে যায় উপাস থেকে আগত তিহামের অযাচিত কার্যবাণে। তুমি চাইলে আমার গাড়ির লাইসেন্সের কাগজপত্র দেখতে পারো। এবার তিহামের কথায় মিঠি কিছুটা লজ্জা পেয়ে নতজানু হয়ে আছে। মিঠির নিশ্চুপ অভিব্যক্তি যা বোঝার বুঝিয়ে দিল তিহামকে। ব্যাপারটা বুঝতে পেরে তিহাম চোখের চশমাটা ঠিক করে হাসি হাসি মুখ করে বলল, তোমার মনের অস্থিরতার কারণটা কি আমি জানতে পারি মিস? তিহামের এমন মনোভাব এবং তৎপরতা দেখে অগোচরে অনুভূতিগুলো তার বেঁধে রাখা সম্ভব হলো না। তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে তিহামকে পুরো ঘটনা বর্ণনা করল মিঠি। মিঠির মুখে এইসব শুনে তিহামের হাস্যোজ্জ্বল চেহারাটা ফ্যাকাশে রূপ ধারণ করলো। অতঃপর আকস্মাৎ নির্জীব যান্ত্রিক ভঙ্গিমায় বলে উঠল, তোমার উচিত হয়নি চিনিকে ওভাবে একা রেখে আসা। হঠাৎ করে তিহামের মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে অবাক নয়নে সরল কপাল বেঁকে উঠল মিঠির। কিছুক্ষণ আগের হাস্যোজ্জ্বল চেহারার মুখ ঘুরতেই অন্য রূপে রূপান্তর হলো। তিহাম যখনই বুঝতে পারল মিঠি তিহামের দিকে তাকিয়ে আছে, তখনই সেকেন্ডের মধ্যে পূর্বের ফর্মে ফিরে এসে বলল, আমি তোমার বোনকে নিয়ে চিন্তা করছি, কারণ তুমি বললে তোমার বোন অসুস্থ, তার মেল ফোবিয়া আছে, তাই বললাম। মিঠিও তিহামের কথা বিশ্বাস করলো। মিঠি বলল, তোমার ফ্রেন্ডের যেহেতু খোঁজ খবর নেই এবং তোমার মনে হচ্ছে সব কিছুর মধ্যে তোমাকে হেলসিঙ্কি নিয়ে আসার চক্রান্তর মধ্যে সেও জড়িত আছে, তাহলে তোমার ফ্রেন্ডের বাসায় থাকাটাও রিস্ক। হেলসিঙ্কিতে আমি আর এক মুহূর্তও থাকছি না। আজকের মধ্যে আমি ফিনল্যান্ড মেইন শহরে ব্যাক করব। দুদিনের জন্য মেট্রো চালু হয়েছিল, তবে আজ থেকে মেট্রো আবারও বন্ধ। বরফের তুফানের জন্য সব পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দিয়েছে। চাইলেও ট্যাক্সি উবার ভাড়া করে যাওয়া সম্ভব নয়। তিহামের কথা শুনে মিঠি অজ্ঞাত ভাবনায় বুঁদ হয়ে আসে। কি হচ্ছে এইসব? এমন চললে কি করে তার ছোট শিউলি ফুলের কাছে সে পৌঁছাবে? এগুলো কি সত্যি কাকতালীয় নাকি অন্য কিছু? মিঠি মন খারাপ করে বলল, যতদিন মেট্রো রেল বন্ধ থাকবে সে কয়েকদিন আমি রেন্টে থাকবো, তাও সে বাসায় আমি আর ফিরবো না। তুমি চাইলে আমার অ্যাপার্টমেন্টে থাকতে পারো। তিহামের কথা শুনে আশ্চর্য নয়নে তিহামের দিকে তাকালো মিঠি। তিহাম মিঠির চোখের ভাষা বুঝতে পেরে বলল, আমি কিন্তু ফ্রিতে থাকতে বলিনি, আমিও সবার মতো রেন্টে থাকতে বলছি। আর তোমার মনে ভয় আতঙ্ক বাসা বাঁধলে নিশ্চিন্তে থাকতে পারো, আমি মোটেও খারাপ মানুষ নই। না না, আমি তা বলিনি, আপনি ভুল ভাবছেন। তার মানে তুমি আজ থেকে আমার অ্যাপার্টমেন্টে থাকছো? দিস ইজ ফাইনাল মিস। মিঠিও হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তিহাম চারপাশে চোখ বুলিয়ে বলল, এই প্লেসটা অনেক সুন্দর, চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। মিঠিও সায় দিল। তারপর আবারও একই পথে একজোড়া অতিথি পাখি নিজেদের মতো করে ডানা মেলল। নির্ণয়ের ব্ল্যাক রলস রয়েলস কার দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে ফিনল্যান্ডের সবচেয়ে উচ্চ বংশীয় খ্যাতিমান নাম করা এরিক মলের সামনে উপস্থিত হয়। চিনিও নির্ণয়কে অনুসরণ করে কার থেকে বের হয়ে নির্ণয়ের পেছনে দাঁড়িয়ে যায়। চিনি ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল সামনে সরু সিঁড়িটা অসম্ভব সুন্দরভাবে সাজসজ্জিত হয়ে আছে, যেমনটা ভিআইপি গেস্টের জন্য করা হয়। বাহির থেকে বোঝার উপায় নেই এর অন্তরালে কিসের ব্যবস্থা। নির্ণয় ট্যাটু বিশিষ্ট ঘাটটা পেছনে ঘুরিয়ে শুষ্ক নজরে চিনির দিকে একবার দেখে সামনের দিকে হাঁটা ধরল। নির্ণয়ের ঘাড় ঘোরানো দেখে চিনি ভয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছে, কিন্তু নির্ণয় চিনিকে কিছু না বলে ভিতরে চলে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হতেই নির্ণয়ের কার্যকলাপ দেখে চিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চিনি ভাবছে এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে প্রবেশ করবে, কী করা উচিত চিনি এটা বুঝতে পারছে না। চিনি ডানে বামে তাকিয়ে ড্রেস কিছুটা কুঁচকে বুকে ফু দিয়ে সাহস বাড়ালো। চিনি কোনো উপান্তর না পেয়ে নির্ণয়কে অনুসরণ করে নির্ণয়ের সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করলো। নির্ণয়ের পথ ধরে ভিতরে প্রবেশ করতেই চিনি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। চোখের সামনে রাজকীয় অভ্যর্থনার মধ্যে আলিশান ব্যবস্থাপনা,
চিনি খানিক সময়ে লাগলো বুঝতে এটা ফিনল্যান্ডের বিউটি পার্লার, যা ফিনল্যান্ডে এরিক মল নামে জনপ্রিয়। চিনির মনে হাজারখানা কৌতূহল, কিন্তু চোখ তুলে দেখার সাহস নেই, কারণ এরিক মলের প্রত্যেকটা স্টাফের চোখ চিনির ওপর। যেখানে চিনি আগ্রহ, কৌতূহল, উচ্ছ্বাস নিয়ে সবটা পরখ করবে, সেখানে এরিক মলে সবাই চিনিকে দেখতে ব্যস্ত। চিনিকে এভাবে দেখার যথাযথ কারণ একটাই, নির্ণয় সিনহাত চৌধুরী এবং চিনির অসম্ভব সৌন্দর্যের আবির্ভাব। এই প্রথম কাউকে নিয়ে নির্ণয় এরিক মলে এসেছে। নির্ণয়কে দেখা মাত্র এক মধ্যবয়স্ক সুন্দরী ও স্মার্ট মহিলা মন ভোলানো হাসি বিনিময় করে নির্ণয় আর চিনির সামনে এসে দাঁড়ালো। চিনির দিকে মহিলাটি লক্ষ্য করে নির্ণয়ের উদ্দেশ্যে বলল, She is Sini, right and see? নির্ণয় প্রত্যুত্তর না করে একটি রুমে প্রবেশ করলো। এবার মহিলাটি চিনির উদ্দেশ্যে বলল, Hi Chini, I'm Jenny, Eric Mole owner. You are so pretty. বলেই চিনির হাত ধরে নির্ণয় যেই রুমে প্রবেশ করেছে সেই রুমে প্রবেশ করলো। কক্ষটি প্রাথমিকভাবে কথোপকথন বা অতিথিদের অভ্যর্থনার জন্য ব্যবহৃত হয়, যেমন অতিথিদের বিনোদনের জন্য একটি ব্যক্তিগত বাসস্থান বলা যায়। কক্ষটি কিংবা একটি কনফারেন্স চেম্বার বা ব্যক্তিগত অভ্যর্থনা কক্ষ। ফিনল্যান্ডের এরিক মল খুব সাধারণ ব্যক্তিদের জন্য নয়। এরিক মল পার্লারটি শুধু উচ্চবিত্তশালীদের জন্য, যা সারা বছরে ভিআইপিদের জন্য নির্ধারিত। জেনি মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগেই নির্ণয় কানে এয়ারপডস লাগিয়ে সোফায় বসে অতঃপর থমথমে আওয়াজে বলল, জাস্ট হেয়ার কাট, নট এক্সট্রাঅর্ডিনারি। Okay, done. নির্ণয়ের কথাটা চিনির কানে ঝনঝন করে বাজছে। বজ্রপাতের মতো কিছু একটা কানে ঠেকল। নিষ্প্রভ হতবুদ্ধি নয়ন তাকিয়ে আছে নির্ণয়ের দিকে। কথাটা শুনেই নাজুক মস্তিষ্ক থমকে গেল। চিনি নিজেকেই নিজে প্রশ্ন করছে, সে কি ভুল শুনল? উনি কার চুল কাটার কথা বলল? নির্ণয়ের কথা শুনে অচিরেই বাকরুদ্ধ হয়ে গেল চিনি। চিনির এই বাকরুদ্ধ অবস্থায় থাকাকালীন কখনো যে জেনি নামে সে ফরেনার সুন্দরী মহিলা চিনিকে চেয়ারে বসিয়ে চুল কাটা শুরু করে দিয়েছে, সেই দিকে চিনির মনোযোগ লাপাত্তা। নীরবতায় গুমোট চারপাশ, তবে একজোড়া চোখ চিনিকে দেখতে ব্যস্ত। জেনি নির্ণয়ের উদ্দেশ্যে বলল, Almost done. জেনির বলা কথায় চিনি থমকানো কার্যক্রম কণ্ঠনালী মুহূর্তের মধ্যে হুঁশে ফিরল। ফ্লোরের দিকে চোখ পড়তে নিজের চুলের কিছু অংশ পড়ে থাকতে দেখল। তৎক্ষণাৎ চোখ পড়ল সামনে থাকা বিশাল আকৃতির আয়নায়। কিছু সময় চিনি হতবিহ্বল হয়ে আয়নার চেয়ে থাকলো। চিনি ধাতস্থ প্রয়াসে কিছু বলার কিংবা করার আগে ট্যাটু বিশিষ্ট সেই নিষ্ঠুরতম মানবের হ্যাঁচকা টানে দাঁড়িয়ে গেল। চিনি নিজের মধ্যে বিদীর্ণ মস্তিষ্কের যন্ত্রণায় কিছু বলার প্রয়াস করার আগেই নির্ণয় শক্ত বাঁধনের হাত স্থির হলো এরিক মলের বাহিরে রয়েলস গাড়ির সামনে। এরিক মলের বাহিরে বের হয়ে চিনির মস্তিষ্কের কিছুটা ভ্রম থেকে বাস্তবে ফিরেছে। ধীরে ধীরে কিছু মুহূর্তের আগে ঘটনা মাথাচাড়া দিয়ে উঠেছে। এর মধ্যেই নির্ণয় ড্রাইভিং সিটে বসে রাশভারী গমগমে কণ্ঠে বলে উঠল, আমি তোর মাম্মাম, অহনাকুঞ্জে চৌধুরীর টাকার কেনা ড্রাইভার নই। নির্ণয় কুঞ্জের রাজরানীর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব। নির্ণয়ের অনাকাঙ্ক্ষিত কথায় চিনি স্বচ্ছ নোনা জলে টইটম্বুর আঁখিচোড়া মেলে অসহায় চোখে নির্ণয়ের দিকে তাকালো, কিন্তু নির্ণয় সেই দিকে কোনো ভাবান্তর নেই। কালো কুচকুচি মণিযুক্ত চোখজোড়া বরাবরের মতোই অনুভূতিশূন্য হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। চিনি নিঃশব্দে গাড়িতে উঠে বসলো। চিনি গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল। চিনি নীরবে অশ্রু বিসর্জন দিয়েই চলেছে। এক পর এক গাল বেয়ে অশ্রু পড়েই যাচ্ছে, আর মনে বারংবার নির্ণয়ের বলা কথাটা মাথায় হানা দিচ্ছে, শ্যাম্পুর পরিবর্তে কি অ্যালকোহল মাখিস? তখন নির্ণয়ের কথাটা যতটা নেশালো মিশ্রিত মনে হয়েছে, এখন ততটাই তিক্ত মনে হচ্ছে। ধীরে ধীরে চিনির কান্নার অশ্রুধারা বেড়েই চলেছে। চিনির নিংড়ানো কান্নার গতিবেগ দেখে নির্ণয় নিজেকে সামলাতে পারল না। গাড়ির ড্যাশবোর্ডে ঘুষি মেরে গাড়ি কাঁপিয়ে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড ড্যাম ইট? রক্তিম চোখে গ্রীবা কিছুটা উঁচু করে চিনির চোখে গভীর দৃষ্টি মেলে তাকিয়ে আছে নির্ণয়। গাড়িতে মিনিট খানিক সময় পিনপতন নীরবতায়, এক পর্যায়ে অসহনীয় নীরবতা ছেয়ে যাচ্ছে চারপাশ। নির্ণয়ের এমন হুঙ্কার শুনে চিনির কান্নার সমাপ্তি ঘটল। ভয়ে বার কয়েক ঢোক গিলে দ্বিধাহীন কণ্ঠে চিনি জিজ্ঞেস করল, গ্রেস অফ হ্যাভেনে আপনার কথা শুনে মনে হয়েছে আপনি আমার চুল পছন্দ করেন। তাহলে আমার এত বড় চুলগুলো কেন কেটেছেন? আমার পছন্দ থেকে বেশি ইম্পর্টেন্ট তোর সুস্থ থাকা। নির্ণয়ের কথা বুঝতে না পেরে চিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। নির্ণয় দুই ঠোঁটের ফাঁক গলিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, চুল বড় করার রিজন কি? কার জন্য চুল বড় করেছিস?
আপনার জন্য। আপনি তো ছোটবেলা বলেছেন কোমর থেকে 17 ইঞ্চি উপরে যেন চুল ছোট না হয়। যেহেতু আমার বলে চুল বড় রেখেছিস, তাই আজ আমার ইচ্ছে চুল ছোট করেছিস। দ্যাটস ইট। চিনি ভাবলো নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্য সামান্য এইটুকু কারণে তার এত বড় বড় চুলগুলো কেটে ফেললো। চিনির ভাবনার মাঝে নির্ণয় বলল, চুলের জন্য কান্না করছিস নাকি কাছে না পাওয়া হাজব্যান্ড দূরে আছে বলে কান্না করছিস? নির্ণয়ের কথা বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নির্ণয়ের দিকে। এই ওয়েদারে ডে বাই ডে কন্টিনিউয়াসলি শাওয়ার দিয়ে যাচ্ছিস। তোর চুল ভেজে থাকার কারণে ঘুমের মধ্যে যে শ্বাসকষ্ট হচ্ছে, সে খবর কে রাখে? ইট ইজ নট বাংলাদেশ। নির্ণয়ের রাগান্বিত কথা শুনে চিনি ভয়ে চুপ হয়ে নীরবে অশ্রু ফেলছে। চিনির চুপ থাকা দেখে আবারও সেই কাঠ কাঠ তিরিক্ষে মেজাজে বিরক্ত হয়ে কপাল কুঁচকেই বলল, তোকে কি এখন মেরেছে? এভাবে কেন গেছিস? অল্প চুলও তো কেটেছে। ট্রাস্ট মি, তোর কোমরের তিল অব্দি চুল কেটেছে। তোর কোমরের তিলের 1 ইঞ্চিও বেশি কাটেনি। বিলিভ না হলে বাসায় গিয়ে ড্রেস। কি? নির্ণয়ের পুরো কথা শেষ করার আগেই চিনি উচ্চস্বরে বলে উঠল। চিনির সরু কণ্ঠনালীর বাক্যটি কর্ণপাত হতেই নির্ণয় ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে চোখের উপর সানগ্লাস পরে শক্ত হাতে গিয়ারে ধরে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। নির্ণয়ের বলা কথায় আকস্মিক ঘটনায় চিনির তুলতুলে শরীরে বাজে রৌদ্রময় কিংবা আগুনের উত্তাপ অনুভব করলো। সারা শরীর লজ্জায় আঁকড়ে ধরে ঢেউ খেলে গেল অষ্টাদশীর মনে। প্রচণ্ড আগ্রাসনে ফের নির্ণয়ের বলিষ্ঠ করতলের পাশের সিটে বসে অগ্রচরে ভিড়ে নিজেকে আড়াল করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। চিনির নাজেহাল অবস্থা দেখে নির্ণয় দ্বিতীয়বারের মতো পুনরাবৃত্তি করল ঠোঁটের কোণে বাঁকা হাসি। ঠোঁট কামড়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, শুধু বলাতেই অবস্থা? এখনও তো ছুঁয়ে দেখলাম না। তিনা আদনানের পেছনে বাইকে বসে বারংবার তাড়া দিচ্ছে কত সময়ের মধ্যে নির্ণয়ের পাঠানো ঠিকানায় পৌঁছাবে। কি রে, আর কত সময় লাগবে ব্রোর পাঠানো অ্যাড্রেসে পৌঁছাতে? কয়েক শতবার জিজ্ঞেস করে ফেলেছিস বাইক চালাচ্ছি নাকি হেলিকপ্টার। তিনার যখনই কিছু বলতে যাবে তখনই আদনান আর তিনার বাইকের সামনে দুটো হ্যান্ডসাম ট্রাফিক পুলিশ এসে উপস্থিত হলো। আদনান আর তিনাকে উদ্দেশ্য করে বলল, এটা রেসিং বাইক রাইট? ইয়াস। তিনার উত্তর শুনে আদনান ঘাড় ঘুরিয়ে তিনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এর মধ্যেই দ্বিতীয় হ্যান্ডসাম ট্রাফিক পুলিশ বলল, রেসিং হাই কোয়ালিটি বাইক মনে হচ্ছে। না স্যার, এটা রেসিং বাইক না। ট্রাফিক পুলিশ আদনানকে বাইকের কাগজপত্র দেখাতে বলল। আদনান বাইক থেকে নেমে ট্রাফিক পুলিশের সাথে কথা বলতে যাবে তার আগেই তিনা আদনানকে থামিয়ে বলল, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি, তোকে নামতে হবে না। তিনা বাইক থেকে নেমে পুলিশদের উদ্দেশ্যে বলল, কি সমস্যা অফিসার, আমাদের ছেড়ে দেন, আমরা হেলমেট তো পরেছি। মজা তো ভালোই করতে পারেন, কিন্তু কাগজপত্র ছাড়া বাইক চালানো কোনো মজার বিষয় না ম্যাম। তিনার উদ্দেশ্যে ম্যাম শব্দটা বলতে তিনা ট্রাফিক পুলিশকে বলল, আপনি খুব কিউট অ্যান্ড হ্যান্ডসাম। আপনি সরকারি কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবেন না ম্যাম। উফ, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আই অ্যাম ইমপ্রেস, প্লিজ গিভ মি নাম্বার। বলেই জিন্স পকেট থেকে মোবাইল বের করলো তিনা। তিনার এমন কথাবার্তা শুনে আদনান ভাবাচাকা খেয়ে গেছে। আদনান তিনার হাত টেনে ফিসফিস করে বলল, তুই কি সমস্যার সমাধান করতে গেছিস নাকি নিজের মিঙ্গেল লাইফের সেটিং করতে গিয়েছিস? তিনা আদনানের হাত ছাড়িয়ে আবার ট্রাফিক পুলিশের সামনে গেল। এর মধ্যে আদনান বাইকের কাগজপত্র দেখতে পেল। বাইকের মধ্যে বাইক থেকে কাগজপত্র নিয়ে ট্রাফিক পুলিশ হাতে দিল। ট্রাফিক পুলিশ বাইকের কাগজপত্র চেক করছে। এর মাঝে তিনা ফোন ক্যামেরা ওপেন করে হ্যান্ডসাম পুলিশের সাথে সেলফি তুলছে। ট্রাফিক পুলিশের বারণ করার পরও তিনা শুনছে না। তিনার এমন কর্মকাণ্ড দেখে আদনান লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। আদনান আবারও দ্বিতীয়বারের মতো তিনার হাত ধরে নিয়ে বলল, কি করছিস এই সব? সিঙ্গেল থাকতে থাকতে মিঙ্গেল হওয়ার জন্য উদ্যক্ত হয়ে গিয়েছিস? আমার কথা না ভেবে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ভাব, কাজে দেবে। বলেই আবারও হ্যান্ডসাম ট্রাফিক পুলিশের কাছে চলে গেল। এর মধ্যে দ্বিতীয়জন ট্রাফিক পুলিশ এসে আদনানের হাতে বাইকের কাগজপত্র দিয়ে বলল, সব ঠিকঠাক আছে, যেতে পারেন। আদনানের রাগের চোটে কিছু না ভেবে বাইকে উঠে বাইক চালিয়ে তিনার সামনে দিয়ে চলে যাচ্ছে। তিনা ব্যাপারটা বোধগম্য হতে ট্রাফিক পুলিশকে ছেড়ে বাইকের পেছনে দৌড়ে বলল, আদনান, আমায় একা একা রেখে কোথায় যাচ্ছিস? আমায় নিয়ে যা। আদনান সামনে কিছু দূর এগিয়ে বাইক থামিয়ে বলল, আমি কেন নিয়ে যাব? যা, তোর ওই হ্যান্ডসামের কাছে যা। তোর ওই হ্যান্ডসাম হিরোকে গিয়ে বল তোকে পৌঁছে দিতে। কথা শেষ করে বাইক চালিয়ে চলে যাচ্ছে। তিনা বাইকের পেছনে দৌড়ে আদনানের উদ্দেশ্যে বলল, শালা হারামজাদা, হৈন্যের গোষ্ঠী, নর্দমার দূষিত পানিতে কুষ্ঠ পচায় চুবাইয়া মায়ের পোতকে।
ফিনল্যান্ড থেকে মাইল 15 দূরে নির্জনীয় বড় দ্বীপের মধ্যে ঝাঁকঝমক মিয়াকেল বিয়ারক্লুড রেস্টুরেন্ট অবস্থিত। তবে শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে কিংবা মাসে বড়জোর একটিবার রোদের মুখ দেখা যায়, বাকিটা সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা তুষারপাতের প্রকৃতি। তার ওপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। রেস্টুরেন্টের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিম ধরা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও ফিনল্যান্ডের মানুষের কর্মব্যস্ত জীবন চলছে। জিয়াং সেই রেস্টুরেন্টের অপোজিটে দাঁড়িয়ে পথের মধ্যে জনগণের চলাচলের রাস্তা ব্লক করে ফোনে ব্যস্ত হাতে লোকেশন চেক করছে আর মৃদু সুরে বিড়বিড়াচ্ছে, অ্যান্সি খুঁজে খুঁজে এমন লোকেশন সিলেক্ট করে যা আমার মতো ইনোসেন্ট বয়ের সেসব লোকেশন খুঁজে পাওয়া টাফ হয়ে যায়। নুসরাত জিয়াংয়ের হাবভাব দেখে তীক্ষ্ণ নজরে পা থেকে মাথা অবধি পরখ করছে। জিয়াং উদাসীনভাবে নন মাইন্ডেড কার্যকর করে চলেছে, তবে কাজকর্ম অগোছালো হলেও সুদর্শন বটে। ফর্সা গরনের শরীরের ওপর ডার্ক ব্লু কালার শার্টের ওপর কোট, দেখতে যেমন মানানসই ঠিক তেমনই সৌন্দর্য ভারসাম্যপূর্ণ। হঠাৎ ফোনে লোকেশন চেক করার মধ্যে জিয়াংয়ের নয়নজোড়া নুসরাতের দিকে চলে গেল। নুসরাতের চোখে চোখ পড়তেই জিয়াং দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার ওই ওয়াটার মেরুনের মতো বিউটিফুল আঁখি জোড়া দিয়ে আমায় দেখছো? আমি কেন? এখানের প্রত্যেকটা মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। নুসরাতের কথায় হুঁশ ফিরতেই জিয়াং চারপাশে তাকাতেই দেখতে পেল তার দিকে অনেকেই তাকিয়ে আছে, কিন্তু সেই দিকে মনোযোগ না দিয়ে নুসরাতের উদ্দেশ্যে বলল, দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের হলে নিজেকে সেলিব্রিটি মনে হয়। দিস ইজ নর্মাল। আশেপাশের মানুষ যেভাবে তাকিয়ে থাকে তাতে নির্দ্বিধায় বলে দেওয়া যায় আমি বাইক বিএস কার রেসিং সেলিব্রিট অ্যান্ড ইটস ভেরি অকওয়ার্ড সিচুয়েশন। জিয়াং কথা শেষ হতেই পিছন থেকে আকস্মিক ধাক্কায় নিজের ব্যালেন্স ধরে রাখতে পারল না। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে তৎক্ষণাৎ নুসরাতের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। জিয়াংয়ের এমন কর্মকাণ্ডে সামান্যতম ফুরসত মিলল না। কিছু বুঝে ওঠার আগেই নুসরাত কোনো মতে নিজেকে সামলিয়ে নিল। অতঃপর কে ধাক্কা মেরেছে এটা দেখার প্রয়াসে জিয়াং মাথা উঁচিয়ে পেছনে ফিরল। আই এম এক্সট্রিমলি সরি। আমি বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন। আপনি তো চলাচলের পথের মাঝে দাঁড়িয়ে আছেন। আপনার অদ্ভুত কর্মকাণ্ডের জন্য সবার চলার পথে ব্যাঘাত ঘটছে। কখন থেকে একের পর এক আপনাকে রাস্তা ছেড়ে দাঁড়াতে বলছে, কিন্তু আপনি কানেই নিচ্ছেন না। লোকটির কথা শুনে জিয়াং নুসরাতের দিকে তাকালো। এইবার নুসরাত কুণ্ঠনি চাউনি দিয়েই বলল, আপনার জন্য রাস্তায় ভিড় জমে যাচ্ছে। কখন থেকে সবাই রাস্তা ছেড়ে দাঁড়াতে বলছে আর আপনি ফোনে মগ্ন। নুসরাতের কথা শুনে জিয়াং মাথা চুলকে হাসি হাসি মুখ করে বলল, আই এম সরি, আমি আসলে খেয়াল করিনি। নুসরাত প্রত্যুত্তরে চুপ করে সামনে এগোতেই জিয়াং পেছন থেকে আবারও বলল, সরি। জিয়াংয়ের মুখে দ্বিতীয়বার সরি শুনে নুসরাত পিছনে ঘুরে জিজ্ঞেস করল, আবার কেন সরি বলছেন? দ্বিতীয় সরিটাও ভুলবশত তোমায় গায়ের উপর পড়ে যাওয়ার জন্য। নুসরাতের নিস্তব্ধতার মাঝে জিয়াং আর নুসরাত রাস্তা পার করে রেস্টুরেন্টে প্রবেশ করলো। ফিনল্যান্ডের এই রেস্টুরেন্টের আকর্ষণীয় শহরকে আধুনিকতা এবং ঐতিহ্যের একটি নিখুঁত মিশ্রণ প্রদান করে। রেস্টুরেন্টে মনোরম স্থাপত্য, সুন্দর পার্ক, সমৃদ্ধ সংস্কৃতি এবং অনন্য রান্নার দৃশ্যের জন্য পরিচিত এবং অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্টের আকর্ষণ। জিয়াং আর নুসরাত রেস্টুরেন্টে প্রবেশ করতেই ওদের পেছনে আদনান হাজির হলো। নুসরাত আর জিয়াং সচকিত পেছনে তাকাতেই আদনানকে দেখতে পেল। নুসরাত কিছু জিজ্ঞেস করার আগেই জিয়াং আদনানকে জিজ্ঞেস করলো, কিরে তুই একা কেন? টিনা কোথায়? টিনা মিঙ্গেল হওয়ার এক্সপ্রেশন করছে, তাই ওকে মাঝ রাস্তায় রেখে এসেছি। ভাইয়া, তুমি তিনাইকে মাঝ রাস্তায় অর্থাৎ অদূরে রেখে এসেছো? তোমার ভাই তো আমার মতো সুহৃদয়ের ইনোসেন্ট বয় না, সঙ্গে করে নিয়ে আসবে। জিয়াং মিনমিন করে দেখে আদনান ভ্রুজোড়া বাঁকিয়ে বলল, কিরে এক্সপায়ার ডেট ফেল? তুই আমার বোনের সাথে কি করছিস? তুই আর তোর ইনোসেন্ট ফেস আমার বোনের থেকে দুহাত দূরে রাখবি। জিয়াং মনে মনে বলল যে আমার স্বপ্নের রানী, তার জন্য না হয় তোর মতো বিচ্ছুর থেকে শুনে নেব কিছু বাণী, তবে তুই দিবা স্বপ্ন দেখতে থাক, তোর বোনের পিছু আমি ছাড়ছি না। জিয়াং মেকি হেসে আদনানের সমস্ত কথাগুলো হজম করে ফেলল। আদনান নুসরাতে জিয়াংয়ের কথোপকথনের মধ্যে টিনা সবার মুখোমুখি এসে হাজির হলো। তিক্ততা ভরা কণ্ঠস্বরে আদনানের উদ্দেশ্যে বলল,
তুই আমাকে কি করে রেখে চলে আসতে পারলি মাঝ রাস্তায়? কী করে আসবো আবার? আফকোর্স বাইক চালিয়ে চলে এসেছি। আদনান নির্বিঘ্নে কথাগুলো বলে ফেলল। তিনা রাগে কপাল ভাঁজ করে চোখ রাঙিয়ে আদনানকে বলল, তুই টাইম বের করে শান্তিতে মরতে চাস না কেন? কার জন্য মরবো? তোর জন্য? প্লিজ, তুই যদি পুরো দুনিয়ার প্রথম কিংবা শেষ পুরুষও হইতি তাহলেও আমি তোর প্রতি ঘাস ঢালতে যেতাম না। হ্যাঁ, যে ঘাসের কথা বলছিস সেই ঘাস কোনো গাধার জন্য বাঁচিয়ে রাখিস। তুই যদি দুনিয়ায় প্রথম এবং শেষ মেয়ে হইতি তাহলেও আমি চোখের মধ্যে পট্টি বেঁধে চলতাম, তাও তোকে দেখতাম না। তিনা অগ্নিমূর্তির ফুলকির মতো ফুঁসে উঠল তড়িৎ বেগে। কিছু বলবে তার আগেই আদনান বলল, তোর ওই হ্যান্ডসাম ট্রাফিক পুলিশ তোকে পৌঁছে দিতে যায়নি? যার চেহারা যত মাশাআল্লাহ টাইপের হবে তার চরিত্র ততই হাস্ত গরিক হবে। কথা বলেই তিনার সামনে দিয়ে হনহন করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছে। আদনানের কথা শুনে তিনা রাগের পারদে রি করছে। রাগের উত্তাপে আদনানের পেছনে ছুটতে লাগলো। জিয়াং আর নুসরাত নীরব দর্শকের মতো সব কিছু দেখে গেল। জিয়াং নুসরাতকে বলল, তোমার ভাই আর তিনা আলো অন্ধকারের মতো বিপরীত কেন? আর বাংলাদেশি টম জেরির মতো লেগে থাকে কেন? নুসরাত আদনান আর তিনার যাওয়ার দিকে তাকিয়ে ভাবলেশহীন হয়ে কিছু একটা ভাবছে। এর মধ্যেই জিয়াংয়ের অপ্রত্যাশিত কথা শুনে ভাবনার জগৎ থেকে ফিরে এলো। ওটা টম জেরি নয়, টম জেরি, আর ওটা বাংলাদেশের কার্টুন। ইয়া ইউ আর রাইট। হঠাৎ করেই নুসরাত জিয়াংকে প্রশ্ন করলো, তিনার জন্ম ফিনল্যান্ডে হওয়ার সত্ত্বেও দেখে মনে হয় না সে ফরেনার, দেখে মনে হয় বাংলাদেশি এবং চলাফেরা ফরেনারদের মতো। তিনা তো বাংলাদেশি এবং ওর বাবা মা বাংলাদেশি, তবে তিনা ছোট থেকেই ফিনল্যান্ড থাকে। তাহলে মনে হয় আমি ভুল ভেবেছি। তিনার নামের ফুল মিনিং কি? তিহানা সরকার। নুসরাতের কানে কথাটা কর্ণপাত হতেই নুসরাত চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে ভাবল, তার মানে তার সন্দেহ সঠিক। এত বছর দূরে থেকে 3 বছর পরিচয় লুকিয়ে আছে নুসরাতের কাজিন। যেহেতু উনি তিনার পরিচয় জানে, অর্থাৎ আদনান ভাইয়াও সবটা জানে। জিয়াং লক্ষ্য করলো নুসরাত কখন থেকে ধ্যানমগ্ন হয়ে কী যেন ভাবছে। নুসরাত ভাবনা থেকে বেরিয়ে তপ্ত শ্বাস ছাড়ল। তবে জিয়াং হঠাৎ সুবুদ্ধির ন্যায় অযাচিত কিছু উপলব্ধি করতেই এক প্রশ্ন হানা দিল। প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতেই নুসরাতকে উদ্দেশ্য করে বলল, তিনা তো তোমাদের সাথে 3 বছর যাবত আছে, কিন্তু তুমি তিনার নামের ফুল মিনিং জানো না? জিয়াং নুসরাতের দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে, কিন্তু নুসরাতের চোখ রেস্টুরেন্টের উইন্ডোর গ্লাস ভেদ করে বাইরের দিকে। নুসরাত থেকে উত্তর না পেয়ে নুসরাতের দৃষ্টি অনুসরণ করে গ্লাস ভেদ করে তাকাতেই দুটো মেয়ে দেখতে পেল। মেয়ে দুটোর বয়স খুব বেশি হবে না, হাই স্কুলের লাস্ট সেকশনের সম্ভবত। ওদের দেখে মনে হচ্ছে ওরা নুসরাত এবং জিয়াংয়ের উদ্দেশ্যে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে কিছু বলছে, তুই যা। কিন্তু কেউ ওদের কাছে আসার সাহস পাচ্ছে না। এই বিষয়টা নুসরাত কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করছে। এখন সেই একই কাজে জিয়াংও মনোযোগ দিয়েছে। মুহূর্তেই জিয়াং মৃদুস্বরে বলল, ওরা আমায় কখন থেকে দেখছে। রিপোর্টারের কাছে ইনফরমেশন দিয়ে দিবে আমি এখানে আছি। এমনভাবে থাকো যেন দেখে মনে হয় তুমি আমার রিলেটিভ। তবে তোমায় দেখে কিন্তু রিলেটিভ মনে হচ্ছে না, অন্য কিছুই মনে হচ্ছে। তবুও চলবে, কোনো ব্যাপার না। জিয়াংয়ের অদ্ভুত কথাটা শুনে নুসরাত বলে উঠল, মানে? এরপর বার কয়েক নিজের শরীরের দিকে তাকিয়ে ভাবল, জিয়াং ভাইয়া এতটাই ফেমাস, তাকে দেখে তার রিলেটিভও মনে হচ্ছে না। নিশ্চয়ই সে ওনার থেকে অতি সাধারণ একটা মেয়ে। নুসরাতের লাবণ্যময়ী চেহারায় অনাকাঙ্ক্ষিত মনের হতাশায় ভুগল। জিয়াংয়ের সুউচ্চ হাঁকটাকে নুসরাত বর্তমানে ফেলল। নুসরাত বরাবরই বাস্তবে থাকতে ভালোবাসে, কথা খুব কম বলবে, আর যেটুকু বলবে সবটা চিনির সাথে। নুসরাত আর চিনির আলাদা একটি জগৎ রয়েছে। সেই জগৎ নুসরাত আর চিনি বিধায় বাকি সবার প্রবেশ নিষিদ্ধ। জিয়াং সেই মেয়ে দুটোর উদ্দেশ্যেই বলল, বাচ্চা গার্ল, শরম না পেয়ে এদিকে আসো। জিয়াংয়ের অনুমতি পেয়ে মেয়ে দুটি আনন্দে উচ্ছ্বসিত হয়ে দৌড়ে আসলো নুসরাত আর জিয়াংয়ের সামনে। জিয়াংয়ের সামনে আসার পর জিয়াং টেবিলে কোনোই ঠেকিয়ে হাত বাড়িয়ে মেয়ে দুটোর উদ্দেশ্যে বলল, কি চাই তোমাদের, পিক নাকি অটোগ্রাফ? স্যার, আপনি আমাদের সিগারেট কিনে দিতে পারবেন? সব ওনার আমাদের কাছে সিগারেট বিক্রি করছে না। মেয়ে দুটোর আকস্মিক কাজে জিয়াং নিজের হাতের ব্যালেন্স সামলাতে না পেরে হেলে গেল। নুসরাত জিয়াংয়ের হাল আর মেয়ে দুটোর কথা শুনে হাসি চেপে রাখতে পারছে না, হাত দিয়ে মুখ চেপে হাসছে। জিয়াং মেয়ে দুটোর উদ্দেশ্যে বলল, তোমরা আমার সাথে দেখা করতে আসোনি? কি আপনি? আপনার সাথে কেন দেখা করতে আসবো?
আমরা তো আপনার থেকে একটা হেল্প নেওয়ার জন্য এসেছি। স্কুল বাং দিয়ে স্মোকিং করতে এসেছো? তোমাদের ফ্যামিলি জানে? এখন ইনফর্ম করছি তোমাদের বাসায়। কথা শেষ করার আগে মেয়ে দুটো দৌড় দিল। নুসরাত এখনও হাসছে। জিয়াং লজ্জা পেয়েই বলল, ওরা মনে হয় পড়ার চাপে আমার বাইক রেসিং দেখেনি, আজ থেকে ঠিকই দেখবে। বাইক রেসিং না দেখে থাকতে পারবে না। আমার মতো গুড লুকিং হ্যান্ডসাম ড্যাশিং ছেলের বাইক রেসিং না দেখে থাকা সম্ভব নয়, তাই না? তুই তো বিউটি কুইন, উঠতে বসতে সৌন্দর্যের পাবলিসিটি করতে শুরু করিস। আমার বোন বিয়ে করার জন্য ছেলে দেখতে আসেনি, তোর নিজের প্রতি নিজে প্রশংসা করতে হবে না? কথা শেষ করে আদনান জিয়াংয়ের পাশে বসলো। জিয়াং মনে মনে বলল, শয়তানের নাম না নিতেই শয়তান হাজির। কিছু সময়ের মধ্যে নির্ণয় সিনহাত চৌধুরীর রলস রয়েলস কারটি মিয়াকেল বিয়ারক্লুন্ড রেস্টুরেন্টের সামনে এসে থামলো। নির্ণয় গাড়ির পেছনে শাঁ শাঁ করে ব্ল্যাক রঙের 6খানা গাড়ি নির্ণয়ের গাড়ি অনুসরণ করে এসে ভিড়ল। গাড়িগুলো এখন নয়, বরং দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের হওয়ার পর থেকে নির্ণয় সঙ্গী জোড়া হয়েছে। সচরাচর নির্ণয় সিনহাত চৌধুরী ওদের পথসঙ্গী রাখে না কিংবা লাইফ সিকিউরিটি হিসেবে ব্যবহার করে না, কিন্তু বিষয়টা যখনই আসে চিনির প্রসঙ্গে, তাহলে নির্ণয় সিনহাত চৌধুরীর সব কিছুর ঊর্ধ্বে। নির্ণয় ব্ল্যাক রলস রয়েলস থেকে বেরিয়ে এলো। পরনে ব্ল্যাক শার্টের ওপরে ওয়েস্ট নিঞ্জির জ্যাকেট, চুলগুলো ওভার সিল্ক। চুলের দৃশ্যমান হতেই ঘাড়ের ট্যাটুটা সামান্য কিঞ্চিত পরিমাণ অকপটে দৃশ্যমান। নির্ণয়ের সাথে সাথে 6খানা ব্ল্যাক গাড়ি থেকে হুড়হুড় করে বিশাল সুঠাম গঠন দেহরক্ষীর কয়েকটা টিম বের হয়ে আসলো। তাদের মধ্যে কতজন ফরেনার আর কতজন বাংলাদেশি বোঝা দায়, অর্থাৎ আদৌ এরা কোন দেশের দুর্ভাগ্যবশত বোঝা মুশকিল। সবার পরনে ব্ল্যাক স্যুট, কানে এয়ারপড, মুখে মাস্ক, মাথায় ক্যাপ, চোখে ব্ল্যাক সানগ্লাস। তবে রহস্যময় ব্যাপার, কারো হাতে অস্ত্র কিংবা রিভলভার কিছুই নেই, সম্পূর্ণভাবে ফাঁকা। বডিগার্ড দ্রুত গতিতে কাছে আসার প্রস্তুতি নিতেই নির্ণয় ক্রূর রহস্যময় চোখে চারপাশে চোখ বুলিয়ে গম্ভীর মুখভঙ্গিতে চোখের ইশারায় আসতে মানা করল। নির্ণয়ের পরন্ত সৌন্দর্যের মাঝে পৈশাচিক হাসি দিয়ে গাড়ির বাঁ পাশে গিয়ে চিনিকে নামালো। অতঃপর চিনির পা থেকে মাথা অবধি সূক্ষ্ম নজরে দেখে কিছু একটা ভাবল। কান্নার চোটে চোখ দুটো ভাসা ভাসা হয়ে আছে অষ্টাদশীর। গাড়িতে বসে কতটা পথ কেটেছে কে জানে। অষ্টাদশীর মনে এখনও শুষ্ক আক্রোশ। অষ্টাদশীর অবুঝ মন জানে না তাতে কতটা সুন্দর লাগছে। নির্ণয় এখনও একইভাবে চিনির দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে। একে তো চিনির পরনে ওয়েস্টার্ন ড্রেস, তার ওপর চিনির নিউ হেয়ার কাটিং। এত বছর পর ভয়ে চুল কাটতে ভয় পেত, আজ সেই চিনির চুলে অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। নির্ণয় চিনির চুলকে অন্য কোনো রূপ দেয়নি, আগের মতোই বড় আছে, শুধু সামান্য ডিফারেন্ট কিছু ফুটিয়ে তুলেছে যা এতদিন মিসিং ছিল। নির্ণয় গমগমে গম্ভীর কণ্ঠে লাল বাগিচার কার্পেটে পা রেখে বলল, চল। কিন্তু চিনি একইভাবে স্থির হয়ে মূর্তির রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা নির্ণয়ের বোধগম্য হতেই 2 পয়সারও কাউকে তোয়াক্কা না করে চিনিকে নির্বিঘ্নে পাঁজা কোলে নিয়ে লাল বাগিচা দিয়ে জীবন্ত ফুলের মাঝে চলে গেল। নির্ণয়ের এমন কর্মকাণ্ডে বডিগার্ডরা বিস্ময়কর চোখে তাকিয়ে আছে এবং হতবাক হয়ে বডিগার্ড টিম একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখ চাওয়াচাওয়িতে ব্যস্ত। কারণ যার জন্মই ফিনল্যান্ডে, কিন্তু তাকে কখনো মেয়ের সঙ্গ দিতে দেখা যায়নি। চিনি নির্ণয়ের কোল থেকে নেমে যাওয়ার হাজার পায়তারা করছে, কিন্তু নির্ণয় এক চুলও হেলছে না, সে নিজের কাজেই স্থির। নামিয়ে দিন প্লিজ, সবাই দেখছে, সবাই কি ভাববে? আমি এখন থেকে সব কথা শুনবো, প্লিজ নামিয়ে দিন। তখন নির্ণয় রেস্টুরেন্টের ডোরের সামনে পা স্থির করে চিনিকে নামিয়ে দিল। চিনি নির্ণয় থেকে ছাড়া পেয়ে 2-3 কদম পিছু হেঁটে ভয়ে জড়সড় হয়ে আছে। নির্ণয় চিনির চোখে চোখ রেখে ধীরে ধীরে সামনে এগোচ্ছে, আর চিনি পিছনে যেতেই দেয়ালে পিঠ ঠেকে গেল। নির্ণয় চিনির খুব নিকটে গিয়ে দেয়ালে এক হাত রেখে চিনির উদ্দেশ্যে বলল, ইট ইজ ভেরি স্টুপিড, লাইক সে সবাই দেখছে মানে কি? সবাই, ইয়েস সবাই। কোনো নন হোয়াইটনিং ওয়ার্ড নামে ব্লাডি বেস্ট আমার তো লাইফে আসার সাহস দেখানোর সুযোগ হবে না, কারণ সেই সুযোগ অবভিয়াসলি আমি রাখিনি। বিকজ ইউ আর মাইন। রাগে উত্তেজনায় নির্ণয় কিছু একটা বলতে গিয়ে মাঝপথে থেমে গেছে তিনার কথায়। তিনা পেছন থেকে নির্ণয়কে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, ব্রো, তুমি কখন এলে? তোমার জন্য সেই কখন থেকে ওয়েট করছি।
নির্ণয় এখনও একইভাবে দাঁড়িয়ে আছে, বিন্দু পরিমাণও নড়চড় নেই। পূর্বের ন্যায় মুখমণ্ডল, কিন্তু চিনির দম বন্ধ হয়ে আসছে। কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুট করেই নিজেকে খাঁচায় বন্দি পাখি ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না। ভয়ে চিনির চোখ দিয়ে অশ্রু টলমল করছে এবং শরীরের বেহাল দশা তো আছেই। নির্ণয় চিনির বিষয়টা আঁচ করতে পেরে চিনির সামনে থেকে সরে দাঁড়ায়। নির্ণয় সরে দাঁড়াতেই টিনা চিনিকে দেখতে পেল। নির্ণয় চিনির থেকে চোখ সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে, থমথমে আর গম্ভীর আওয়াজে বলে ওঠে, তিনা, তুই চিনিকে নিয়ে ভিতরে প্রবেশ কর, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। নির্ণয়ের কথা শুনে চিনির জান যেন ফিরে পেল। নির্ণয়ের কথা অনুসারে টিনা চিনির হাত টেনে ভিতরে নিয়ে গেল। ওরা চলে যেতেই নির্ণয় কাউকে কল দিয়ে বলল, চিনি সুস্থ হতে এত টাইম কেন নিচ্ছে? চিনি আমার সংস্পর্শে সেন্সলেস না হলেও ভয় তো পাচ্ছে। ইট ইজ নট ডান। চিনির মেডিসিন টাইমলি চলছে। সেন্সলেস না হলেও ভয় কিংবা সাইকোলজি অনুযায়ী ট্রিটমেন্টে প্যানিক করছে। ওয়াই? আমার ইমিডিয়েটলি চিনিকে সুস্থ চাই, অ্যাট এনি কস্ট। বলেই রাগের চোটে ফোন ছুঁড়ে ফেলতেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নান্দনিক কারুকাজ করা রেস্টুরেন্টের মধ্যে বিশিষ্ট নামি দামি ঝাড়বাতির বাহারে চারপাশে আলোতে ঝলমলে রশ্মি ছড়াচ্ছে। পুরো রেস্টুরেন্টের মাঝে রাজকীয় প্যালেসের মতোই সুন্দর আর সুসজ্জিত। সম্পূর্ণ মেঝেতে বিছানো হয়েছে মখমলের মিহাইতের নরম গালিচা, অথচ বোঝার সাধ্য নেই এটা কোনো রেস্টুরেন্ট। কিন্তু আধুনিক আপ্যায়ন বোঝাতে বাধ্য এটা ফিনল্যান্ডের বিশেষ ক্রিয়া সম্পন্ন রেস্টুরেন্ট। চারিদিকে চোখ বোলাতেই দেখতে পাওয়া যায় স্বনামধন্য ব্যক্তিদের পেন্টিং। রেস্টুরেন্টের মধ্যে কয়েক শত ওয়াল মিরারের ছড়াছড়ি। টিনা আর চিনি ভিতরে প্রবেশ করতেই শুভ্র রঙের মতো মনটা সতেজ হয়ে উঠল। মনোমুগ্ধকর পরিবেশ, চারপাশ থেকে রং বাহারের ফিনল্যান্ডের ফুলের সুবাসে ছড়িয়ে যাচ্ছে, যেন জীবন্ত ফুলের বাগানে সদ্য জন্ম নেওয়া চিনি। চোখ জড়িয়ে যাচ্ছে এবং আনমনেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। টিনা চিনির হাত টেনে আদনান, জিয়াং ও নুসরাতের কাছে নিয়ে গেল। নুসরাত চিনিকে দেখতে পেয়ে খুশিতে আপ্লুত হয়ে বলল, আমাদেরকে বের হয়েছিস আর সবার পরে এসেছিস, এত সময় কোথায় ছিলি?